বাস ট্রেন সংঘর্ষে নিহত 12, চট্টগ্রামের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত 3, জামালপুরে নদীতে পড়ে 5 শিশুর মৃত্যু। মরণফাঁদে পরিণত সড়ক মহাসড়ক, সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে আনন্দের যাত্রা ঢেকে যায় শোকের ছায়ায়। বেনাপোল কাস্টমসে 6 মাসের রাজস্ব ঘাটতি 1013 কোটি টাকা। নতুন সরকার গঠনে বছর শেষে সম্ভব হবে লক্ষ্যমাত্রা অর্জন। এবং দেশ জুড়ে ঈদ উল ফিতর উদযাপিত, প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। জন আকাঙ্ক্ষা পূরণে রাজনীতি করার আহ্বান বিরোধী দলীয় নেতার। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছেন 12 জন। এই ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার ভোরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 12 জন। নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 2 জন নারী ও 3 জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 10 জন। বুমের মতন এই ধরনের আওয়াজ হইছে, স্ফোরণ হইছে বুমের মতো। এরপরে ট্রেন যার জায়গাত দাঁড়া করাইছে না, এরপরে আস্তে 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 দেয় নাই না, সেটা দাঁড়া করাইছে। কিছু যাত্রী হয়তো মানে বাসের সাথে ধাক্কা খাইছে, ওই সময় ওরা চাইছিল যাতে জীবন বাঁচাইতে, ওরা লাভ দিয়ে ওই পারে পড়ছে, এপারে পড়ছে, ওরা আহত হয়েছে। আমরা এখানে যারা নিহত হয়েছে, একটা বাচ্চা একটা মারা গেছে, এর মনে ভাবছিল আমরা তো বয়সী, উনি এখানে লাশ করিয়েছে। ঘটার কারণটা হলো লাইনম্যান। যেহেতু লাইনম্যান যদি আপনার এই যে বাস যায় একটা সিগন্যাল, ওই জিনিসটা যদি দেওয়া হতো তাহলে বাসটা কিন্তু আসতো না। দিবাগত রাত 3টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 3:05 আমরা সংবাদ পাই যে ট্রেন এবং বাসের সড়ক দুর্ঘটনা হয়। সঙ্গে সঙ্গে আমরা কুমিল্লা সদর দক্ষিণ সৌরবাজার ফায়ার স্টেশন মুভ করি। ওইখান থেকে এই যে যেখান থেকে পদুয়া বাজার বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে যেখানে অ্যাক্সিডেন্ট করছে, ওইখানে আমাদের প্রথম সার্ভে করা হয়। নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখনও জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নিয়েছে, তাদের তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে আখাউড়া থেকে এবং লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও 5 জন। তাৎক্ষণিক ফেনী জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম উদ্ধার কাজ সম্পন্ন করার পর আমরা যাত্রীদেরকে অন্যান্য বাসে তাদের তুলে দিছি এবং তাদের মালামাল বুঝিয়ে দিছি। প্লাস আমরা যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে 2 জন লোক মানে লাশ পাইছি, লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠাই দিছি। এছাড়া শনিবার বিকেলে জামালপুরে দেওয়ানগঞ্জ ড্রাম ও কাঠের সেতু ভেঙে পানিতে পড়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 1 জন। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে সেতুর মাঝামাঝি অংশ ভেঙে পড়লে সেতুর ওপর থাকা শিশুসহ কয়েকজন পানিতে পড়ে তলিয়ে যায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলাদেশে প্রতি বছর ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বাড়ছে, যার মূল কারণ বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, মোটরসাইকেল এর ঝুঁকি এবং অতিরিক্ত যাত্রী পরিবহন। ঘরমুখো মানুষের চাপ, খানাখন্দে ভরা মহাসড়কগুলো মরণ ফাঁদে পরিণত হয়। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে আনন্দের ঈদ যাত্রা অনেক সময় শোকের ছায়ায় ঢেকে যায়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদ বাংলাদেশের মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর দেশের বড় শহরগুলো থেকে লাখো মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আনন্দের যাত্রা অনেক সময় হয়ে ওঠে দুর্ভোগ, ঝুঁকি ও অনিশ্চয়তায় ভরা। বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান বলছে, ঈদের আগে ও পরে কয়েকদিন সড়ক দুর্ঘটনার সংখ্যা সাধারণ সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়না, ক্লান্ত ড্রাইভার এবং অনেক ক্ষেত্রে অযোগ্য চালকের উপস্থিতি এ ঝুঁকি বাড়িয়ে দেয়। এর সঙ্গে যুক্ত হয় ফিটনেসবিহীন যানবাহন এবং অপরিকল্পিত মহাসড়ক ব্যবস্থাপনা।
প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে চোখ বোলালেই দেশের বিভিন্ন প্রান্তে মর্মদন্তু ঘটনার সাক্ষ্য মেলে। বাণিজ্যিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া যানবাহনের ব্রেকিং সিস্টেম, দুর্বল টায়ার আর অনেক সময় দ্রুত গতিতেই চলতে গিয়ে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ প্রাণহানি ঘটে। ঈদের সময় যে একটা জনস্রোত ঢাকা থেকে বের হওয়ার এবং এটাকে সামাল দেওয়া, আমি যেটা বললাম, আপনার ঢাল নাই তলোয়ার নাই, আপনি যুদ্ধে নেমেছেন, কারণ আপনার গণপরিবহন নাই, ভালো চালক নাই, আপনি এখন শহরের মধ্যে আনফিট লক্কর ঝক্কর ওই কসমেটিক লাগানো যে বাসগুলি আছে সিটি সার্ভিস, সেটা দূরপাল্লায় চলে যাচ্ছে, তাদের কোনো ফিটনেস নাই, রুট পারমিট নাই, চালকও তো আনফিট আমি বলবো, কেন দূরপাল্লায় তো গাড়ি চালায় না। তো এই পরিবহন নিয়ে আপনি স্বস্তিদায়ক ঈদযাত্রা আপনি কীভাবে উপহার দিবেন? মানে ঈদের আগে আমরা যে পরিমাণ দুর্ঘটনা দেখি, ঈদের পরে দেখি তা 2.5 থেকে 3 গুণ বেড়ে যায়। তার কারণ একসাথে সবাই ফেরার চেষ্টা করবে এবং যেহেতু গণপরিবহনের সংকট, অনেকে মোটরসাইকেল নিয়ে ফেরার চেষ্টা করবে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হলে শুধু প্রশাসনিক প্রস্তুতিই যথেষ্ট নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী কার্যকর বাস্তবায়ন। আমাদের সরকারের উচিত স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা থাকা। স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে আমি প্রথমেই বলবো, দেখেন আমাদের যে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলি আছে, তাতে পরিবহন পুলে কিন্তু অনেক বাস আছে এবং এই বাসগুলি কিন্তু ফিটনেস থাকে, সারা বছরই তারা মেনটেনেন্স করেন এবং বাসের যারা চালক আছে তারাও কিন্তু অভিজ্ঞ দক্ষ। এই যে পরিবহনগুলি আছে আমাদের পরিবহন পুলের, সেটা কিন্তু সরকার চাইলেই 2 মাস আগে থেকে যদি একটা প্ল্যানিং করে, সবাই একটা ফর্ম ফিল আপ করে কে কোথায় যেতে চায়, আমরা ডেস্টিনেশন অনুযায়ী যদি আমরা জানি যে কোনো একটা ডেস্টিনেশনে প্রায় 20,000 মানুষ যাবে, সেই অনুযায়ী আমরা সরকারি পুল থেকে বাসের কিন্তু যোগান দিতে পারি। গত বছরের ঈদুল ফিতরকে ঘিরে কয়েকশো সড়ক দুর্ঘটনায় 3 শতাধিক মানুষের প্রাণহানির তথ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন পর্যবেক্ষণ প্রতিবেদনে। একইভাবে ঈদুল আজহার সময়ও 2 শতাধিক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও আহত হয়। নিরাপদ ঈদযাত্রায় সড়ক অবকাঠামো উন্নয়ন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, দক্ষ চালক তৈরি এবং কঠোর আইন প্রয়োগ সহ সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। শামীমুজ্জামান চৌধুরী, পাবনা সংবাদ, ঢাকা। 2024 সালের 5 অগস্টের রাজনৈতিক পট পরিবর্তনে সীমান্ত বাণিজ্যের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতায়, আমদানি রপ্তানি স্থবিরতায় আঘাত হানে রাজস্ব খাতে। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনে বেনাপোল কাস্টমসে 2025-26 অর্থ বছরে প্রথম 6 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 1013 কোটি টাকা। এদিকে কাস্টমসের দাবি মতে 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সরকার গঠনে রাজস্ব আদায়ে বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। শিশির কুমার সরকারের তথ্যে ডেস্ক রিপোর্ট। আজ দেখুন শেষ পর্ব। ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব কম ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় স্থলপথে বাংলাদেশি বাণিজ্যের প্রায় 80% আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। বছরের পণ্য আমদানির পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা, যা থেকে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। 5 আগস্ট পরবর্তী ভারত বাংলাদেশ সরকারের টানাপোড়েনে সম্পর্কের অবনতিতে আমদানি কম, কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ অনিয়ম, জটিলতা, এলসি সংকট ও অতিরিক্ত শুল্কায়ন সহ নানাবিধ অব্যবস্থাপনা দেখা দেয়। বর্তমানে আমদানি রপ্তানি বাড়ায় খুশি শ্রমিকরা। তারা বলছেন, আমদানি রপ্তানি বাড়লে দেশ এগিয়ে যাবে। আমাদের দিনকাল এখন ভালোই যাচ্ছে আর কাজকর্মও একটু বেরিয়েছে আমাদের। আমরা আয়ের উৎস বেশি থাকলেও আমাদের অর্থনীতির দিক থেকে আমরা খুব মন্দা ছিলাম। আমদানি রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারের যে রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বেনাপোল বন্দর দিয়ে আগে 5 আগস্টের যেভাবে আমদানি রপ্তানি হতো, যে পরিমাণ, তার চেয়ে বেশি আমদানি রপ্তানি হবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব এই মদত থেকে আদায় করতে পারবে বলে আমরা বিশ্বাস। আমদানি রপ্তানির এই কার্যক্রম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কোয়ারেন্টাইনের মাধ্যম দিয়ে সরকারের যে রাজস্ব আয় হয়, আমরা আশা করছি সেটাও বৃদ্ধি পাবে। বেনাপোল কাস্টমস সহকারী কমিশনার বলেন, বিগত কয়েক মাসে আমদানি রপ্তানি কিছুটা কম হলেও বর্তমানে তা কিছুটা বেড়েছে। আমরা লক্ষ্য রেখেছি যে বিগত কয়েক মাসে আমদানি রপ্তানি কিছুটা কম হলেও বর্তমানে আমদানি রপ্তানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য যদি স্বাভাবিক অবস্থায় থাকে, আমরা আশা করছি অর্থ বছর শেষে আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা আছে সেটি আমরা অর্জন করতে সক্ষম হব। প্রথম 6 মাসে রাজস্ব ঘাটতি থাকলেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে অর্থ বছর শেষে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে, এমনটাই আশা ব্যবসায়ীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগায়। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। MR আসাদের রিপোর্ট।
দেশের প্রধান ঈদ জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবার কথা থাকলেও ভোর থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন। দীর্ঘ সারিতে ঈদগাহে প্রবেশ করেন তারা। এ সময় দেশে সমৃদ্ধি ও স্বনির্ভরতা কামনা করেন জামাতে অংশ নেয়া মুসল্লিরা। প্রত্যাশা করেন জনগণের ভোটে নির্বাচিত সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আশা করি যেহেতু পুরুষ প্রধানমন্ত্রী, দেশে বিশেষ রহমত বরকত আসবে। স্থায়ী একটা প্রধানমন্ত্রী, এটা অবশ্যই একটা খুব ভালো ফিলিংস। দেখা যাক কি হয় সামনে, যেহেতু 180 দিনে একটা আলটিমেটাম আছে, এরপরে মন্ত্রণালয়ে কি পরিবর্তন আসে এটাও দেখার অপেক্ষায় আছে। ঈদ মোবারক আপনাদের সবাই। আমি 2 বছর পর এখানে আসছি আবার। দেশে দেশে যুদ্ধ বন্ধ এবং বিশ্বের মুসলিম দেশগুলোর দৈন্য দশার মুক্তি চান তারা। প্রত্যাশা করেন বিভেদ ভুলে ইস্পাত কঠিন দৃঢ়তার ঐক্য প্রতিষ্ঠিত হোক মুসলিম উম্মার মধ্যে। ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে যেন একত্র হয়ে যুদ্ধ করে। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া হবে। ইসলামকে ধ্বংস করার জন্য যারা পায়তারা করতেছে তাদের জন্য শুভবুদ্ধি উদয় হয়। মুসলিম উম্মার জন্য আমাদের দোয়া করা উচিত। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলে বাজছে যুদ্ধের দামামা। এরই মাঝে মুক্তির পয়গাম, শান্তির বার্তা নিয়ে এসেছে ঈদ উল ফিতর। ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদ সদস্যরা। এছাড়া অংশ নেন বিচারক, প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। নামাজ শেষে মোনাজাতে অংশ নিয়ে বাংলাদেশ সহ বৈশ্বিক শান্তি কামনা করেন মুসল্লিরা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, মানুষ যেভাবে আজ নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে, আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন সকালে প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সামিল হন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম ওলামা, শিল্পী, সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে বিএনপি কাজ করে যাচ্ছে বলেও জানান তারেক রহমান। আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর হবে। তার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। প্রধানমন্ত্রী জানান, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার। যমুনা থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গণভোটে জনগণের দেয়া রায় সরকার বুঝতে পারলেই সংকট দ্রুত কাটবে বলে মনে করেন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে মিরপুরে ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করেন তিনি। পরে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডাক্তার শফিক। সরকারি দল তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। আমরা চাই জনতার সর্বোচ্চ রায় সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70 ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।
ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবন। প্রকৃতিপ্রেমীদের ঢল নেমেছে নীল আকাশ আর পাহাড় ঘেরা বান্দরবনে। রমজানে পর্যটন কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও এখন পর্যটকদের আনাগোনায় মুখর বান্দরবনের সব হোটেল, মোটেল আর রিসোর্ট। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রাহুল বড়িয়া ছোটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। 11টি পাহাড়ি জনগোষ্ঠী আর বাঙালিদের অবস্থান সহ অসংখ্য পর্যটন কেন্দ্রে ঘেরা পার্বত্য জেলা বান্দরবান। তাই তো যে কোনো ছুটির বন্ধে বান্দরবনে ভ্রমণ করতে আসে দেশের নানান প্রান্তের পর্যটকরা। ঈদের এবারের ছুটিতেও জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, তমাতঙ্গী, নীলগিরি, কেওক্রাডাং সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ঈদের এবারের বন্ধে পাহাড়, প্রকৃতি আর নদীর অপরূপ রূপ দেখে বিমোহিত পর্যটকরা। প্রথমবারের মতো এসেছি বান্দরবানে বেড়াতে ঈদের ছুটিতে। সকালে মেঘলা গিয়েছি স্বর্ণ মন্দির, এখন এসেছি নীলাচল। খুব সুন্দর জায়গা, যারা আসবে না খুব মিস করবে। আমরা ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে বান্দরবনে বেড়াতে এসেছি এবং এখানের পরিবেশ খুবই সুন্দর। কাঞ্চের ওদিকে আমরা ঘুরতে যাব, এখানে এসে খুব ভালো লাগতেছে। এখানে পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে। বান্দরবনে তো দেখার অনেক জায়গা আছে, তার মধ্যে নীলাচল অন্যতম আর কি। তো ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। ওয়েদার আজকে অন্যরকম। দেশের সবচাইতে হচ্ছে পাহাড়, পর্বত এবং প্রকৃতির দিক দিয়ে সর্বোত্তম সুন্দর জায়গা। সব বিশেষ করে নীলাচলটা আমার খুব ভালো লাগে। এখানে যে আসবে না সে বুঝতে পারে নীলাচলের কি জিনিস এবং বান্দরবন কি জিনিস। বান্দরবনের মধ্যে এখানে যা আসবে না সে মিস করবে। এদিকে বান্দরবানের পর্যটকরা যেন নিরাপদে পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করতে পারে, সেজন্য সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আমরা সার্বক্ষণিক টুরিস্ট পুলিশ প্লাস জেলা পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তায় ডিউটিতে নিয়োজিত আছি, সাদা পোশাকে এবং পুরা পোশাকে। বান্দরবনে ইচ্ছামতো টুরিস্টরা ঘুরতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবারের ঈদ উল ফিতরের টানা ছুটি সবার জন্য আনন্দময় হোক, আর ছুটি শেষে পার্বত্য জেলা বান্দরবান থেকে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফেরত যাবে পর্যটকরা, এমন প্রত্যাশায় পর্যটন সংশ্লিষ্টদের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। আইনের তোয়াক্কা না করে জামালপুরের মিলানদহে আবাসিক এলাকায় গড়ে উঠেছে জর্দা কারখানা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে 8 বছর ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে কারখানাটি। এতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকড়িয়া ইউনিয়নের চরপালিশা গ্রাম। ঘনবসতিপূর্ণ এই আবাসিক এলাকাতেই খলিল জর্দা নামে একটি কারখানা পরিচালনা করছেন খলিলুর রহমান। স্থানীয়দের দাবি, প্রায় 8 বছর ধরে এখানে উৎপাদন হচ্ছে তামাকজাত পণ্য জর্দা। এলাকাবাসীর অভিযোগ, জর্দার তীব্র গন্ধে দরজা জানালা বন্ধ রেখেও মিলছে না রক্ষা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছে। আবাসিক এলাকায় এরকম একটি কারখানা প্রতিষ্ঠান রয়েছে, আমার কাছে মনে হয় এটি কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে না। এলাকার পোলাপান যেগুলা জর্দার ফ্যাক্টরি আশেপাশে থাকে, তাদের জন্য গন্ধর জন্য তাদের রোগ বেলায় হচ্ছে বেশি। অস্বাস্থ্য পরিবেশের মাধ্যমে জর্দার ফ্যাক্টরিগুলো উৎপাদন করা হয় এবং প্রশাসনের আসলে দৃষ্টি আকর্ষণ করব। এত বড় পরিসরে উৎপাদন চললেও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তামাকজাত পণ্যের গন্ধে স্থানীয় শিশু এবং বৃদ্ধরা মারাত্মক অস্বস্তিতে রয়েছে। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ বিষয়ে নিয়মিত ভ্যাট দিয়ে ব্যবসা পরিচালনার কথা জানান কারখানার মালিক খলিলুর রহমান। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রায় 8-9 বছর যাবৎ এই উদয়পুরি জর্দা বাজারজাত করে আসতেছি। আমার ট্রেড লাইসেন্স আছে, বাদ বাকি কাগজপত্র নাই। আবাসিক এলাকায় কারখানা আইনত দণ্ডনীয় অপরাধ এবং দ্রুত পরিদর্শনের পর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানায় পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র ছাড়া চালানোর কোনো সুযোগ নেই, এটি দণ্ডনীয় অপরাধ। আমরা অতি দ্রুতই এই কারখানাটি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের দাবি, আবাসিক এলাকা থেকে দ্রুত জর্দা কারখানা উচ্ছেদে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। মাহমুদ আক্তার,
মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এই হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। সবশেষ তথ্য অনুযায়ী এই হামলায় মোট 59 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও এর আগে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ প্রায় 70 জনকে চিকিৎসা দেওয়ার কথা বলেছিল। আহত ব্যক্তিদের মধ্যে 5 বছর বয়সী এক কন্যা শিশুর অবস্থা আশঙ্কাজনক। ফিফা বিশ্বকাপ ফুটবল গ্রুপ পর্বে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে সরানোর অনুরোধ খারিজ করে দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে তাদের সবগুলো ম্যাচ মেক্সিকোতে আয়োজনের দাবি ছিল তেহরানের। ফিফা বলছে সূচি চূড়ান্ত হওয়ায় ইরানকে যুক্তরাষ্ট্রেই খেলতে হবে। আনুষ্ঠানিক বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানায় ইরানকে তাদের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে খেলতে হবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত 12, চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত 3, জামালপুরের নদীতে পড়ে 5 শিশুর মৃত্যু। মরণ ফাঁদে পরিণত সড়ক মহাসড়ক, সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে আনন্দের যাত্রা ঠেকে যায় শোকের ছায়ায়। বেনাপোল কাস্টমসের 6 মাসের রাজস্ব ঘাটতি 1013 কোটি টাকা। নতুন সরকার গঠনে বছর শেষে সম্ভব হবে লক্ষ্যমাত্রা অর্জন। এবং দেশ জুড়ে ঈদ উল ফিতর উদযাপিত, প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। জন আকাঙ্ক্ষা পূরণে রাজনীতি করার আহ্বান বিরোধী দলীয় নেতা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।